আজকে আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যেটাকে প্যারালাল ইউনিভার্স বা অল্টারনেট রিয়েলিটির অন্যতম সেরা মুভি বলা হয়ে থাকে। মুভিটার নাম হলো কোহেরেন্স। আর এই সিনেমার সবচেয়ে স্পেশাল বা ইউনিক ব্যাপারটা কি জানো? এই পুরো মুভিতে কোনো নির্দিষ্ট স্ক্রিপ্ট ছিল না। শুটিং শুরু হওয়ার আগে কোনো ক্যারেক্টারকে কোনো ডায়লগ বা স্ক্রিপ্ট মুখস্থ করতে দেওয়া হয়নি। জাস্ট অ্যাক্টরদেরকে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বুঝিয়ে দেওয়া হতো যে সামনে কি হতে চলেছে। তা অ্যাক্টররা নিজের মনের মাধুরী মিশিয়ে গল্পের ফ্লো অনুযায়ী অন স্পট বানিয়ে ফেলতো। আর এই কারণেই এই মুভির অ্যাক্টিংগুলো দেখতে একদম রিয়েল আর ন্যাচারাল লাগে। মুভিটা 2013 সালে রিলিজ হয়েছিল এবং আইএমডিবিতে রেটিং 7.2/10। গল্পটা 8জন বন্ধুর, যা দেখতে খুবই সিম্পল মনে হলেও আসলে কিন্তু মারাত্মক কনফিউজিং। এই বন্ধুরা অনেকদিন পর একসাথে একটা ডিনার পার্টিতে আড্ডা দেওয়ার প্ল্যান করে। মুভির শুরুটা হয় এমিলি নামের একটা মেয়েকে দিয়ে, যে এই সিনেমার মেন লিড ক্যারেক্টার। সে গাড়ি ড্রাইভ করতে করতে তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই ফোনের নেটওয়ার্ক গায়েব হয়ে যায়। শুধু তাই নয়, তার ফোনের স্ক্রিনটা আপনা আপনি ফেটে ক্র্যাক হয়ে যায়। আসল কথা হলো, এমিলি আর তার বয়ফ্রেন্ড কেভিনের মধ্যে বেশ কিছুদিন ধরে কিছু ঝামেলা চলছিল, যা নিয়ে সে ইতিমধ্যেই বেশ আপসেট আর টেনশনে ছিল। এরপর আমরা দেখি এমিলি তার বন্ধু মাইক আর লির বাসায় গিয়ে পৌঁছায়। সেখানেই মূলত ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল এবং সেখানে তার দেখা হয় বেথের সাথে। এরপর তারা সবাই মিলে যখন গল্পগুজব করছিল, তখন এমিলি জানতে পারে যে তাদের আরেক বন্ধু আমির লরি নামের একটা মেয়েকে এই পার্টিতে সাথে করে নিয়ে এসেছে। এ কথাটা শুনে এমিলির মনটা বেশ খারাপ হয়ে যায়, কারণ লরি ছিল এমিলির বর্তমান বয়ফ্রেন্ডের মানে কেভিনের এক্স গার্লফ্রেন্ড। কিছুক্ষণ পর আমির আর লরিও সেখানে এসে পৌঁছায়। তারপর সবাই ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়ার পাশাপাশি গল্পগুজব করতে শুরু করে। এমিলি সবাইকে জানায় যে আজ রাতে একটা ধূমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার কথা রয়েছে। সে আরও বলে যে এই কমেডের কারণেই হয়তো একটু আগে তার ফোনের নেটওয়ার্ক চলে গিয়েছিল এবং সেটার রেডিয়েশনের চক্করে তার ফোনের স্ক্রিনটাও ক্র্যাক হয়ে গেছে। এমিলি আরও পুরনো একটা ঘটনা বলে যে অতীতে যখনই আকাশ দিয়ে কোনো কমেট পার হতো, তখনই ওই এলাকার মানুষজন কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করত। যেমন একবার এক মহিলা তো সোজা পুলিশের কাছে কমপ্লেন করেছিল এবং তার দাবি ছিল যে লোকটা তার সাথে ঘরে থাকছে সে নাকি তার আসল স্বামী নয়, অথচ দেখতে সে হুবহু তার স্বামীর মতোই। সেই লেডির দাবি ছিল এটা কোনোভাবেই সম্ভব না, কারণ সে তার আসল স্বামীকে আগের রাতেই খুন করে ফেলেছিল। এমিলির এই গা ছমছমে গল্প শুনে ডাইনিং টেবিলের সবাই সেটাকে শুধুমাত্র একটা জোক বা কৌতুক ভেবে উড়িয়ে দেয় আর হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই হিউ নামের আরেক বন্ধু বলে যে তার ফোনের স্ক্রিনটাও কিন্তু হঠাৎ করেই ক্র্যাক হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই পুরো ঘরের কারেন্ট চলে যায় এবং চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। হঠাৎ আলো চলে যাওয়ায় তারা সবাই মিলে কিছু মোমবাতি জ্বালিয়ে আবার ডিনার করা শুরু করে। এই সময় মাইক ভেতর থেকে এক বক্স নিয়ন লাইট বা গ্লো স্টিক নিয়ে আসে এবং সেখান থেকে একটা করে ব্লু কালারের লাইট সবার হাতে ধরিয়ে দেয়। এরপর মাইক যখন জানালা দিয়ে বাইরে তাকায়, দেখে বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার, কিন্তু একটু দূরে একটা বাড়ির দিকে তাকাতেই দেখা যায় শুধু ওই একটা ঘরেই আলো জ্বলছে। তখন তারা সবাই মিলে ঘরের বাইরে আসে এবং আকাশের দিকে তাকিয়ে সেই অদ্ভুত কমেটটা বা ধূমকেতুটা দেখতে পায়। কিন্তু তারা যখন আবার ঘরের ভেতরে ফিরে আসে, তখন দেখতে পায় যে ডাইনিং টেবিলে রাখা একটা কাচের গ্লাস রহস্যময়ভাবে ভেঙে চুরমার হয়ে গেছে। এই অদ্ভুত কাণ্ড দেখে হিউ ডিসাইড করে যে সে ওই দূরের আলো জ্বলে থাকা বাড়িতে যাবে এবং তাদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা বা ফোন ইউজ করা যায় কিনা তা দেখবে। তার সাথে যাওয়ার জন্য আমিরও রাজি হয়। তারা বের হওয়ার একটু পরেই ঘরের জেনারেটরটা নিজে নিজেই অন হয়ে যায় এবং এদের ঘরেও লাইট চলে আসে। কিন্তু কিছুক্ষণ পর যখন হিউ আর আমির ওই বাড়ি থেকে ফিরে আসে, তখন তাদের অবস্থা দেখে সবার চোখ কপালে উঠে যায়। তারা দুজন প্রচণ্ড ভয় পেয়ে কাঁপছিল। হিউয়ের মাথায় চোট লেগে রক্ত বের হচ্ছিল আর আমিরের হাতে ছিল একটা অদ্ভুত রহস্যময় বক্স। ঘরের বাকি সবাই তাদের একদম ছেকে ধরে। সবাই জানতে চায় বাইরে আসলে কি হয়েছিল আর হিউয়ের মাথায় ওই রক্তাক্ত চোটটাই বা কিভাবে লেগেছে। কিন্তু হিউ এতটাই শকিং অবস্থায় ছিল যে সে জাস্ট সোফায় বসে কাঁপছিল। তখন আমির সবাইকে বলে যে হিউ ওই আলো জ্বলে থাকা বাড়ির জানালা দিয়ে ভেতরে এমন কিছু দেখেছে যা দেখে সে মারাত্মক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তাড়াহুড়া করে পালানোর সময় দেয়ালে বা কোনো কিছুতে ধাক্কা লেগে তার এই চোটটা লেগেছে। এরপর তারা সবাই মিলে আমিরের হাতে থাকা ওই অদ্ভুত বক্সটা খোলে। বক্সটা খোলার পর তাদের রাতের ঘুম ওড়ার জোগাড় হয়, কারণ সেই বক্সের ভেতর থেকে বের হয় একটি পিং পং খেলার প্যালেট আর তাদের ওই 8 জন বন্ধুরই সবার একটা করে ছবি। সবচেয়ে অদ্ভুত আর ভুতুড়ে ব্যাপার হলো প্রত্যেকটা ছবির পেছনে একটা করে নম্বর লেখা ছিল
যেমন 1 2 3 4 এভাবে। এটা দেখে ঘরের সবাই চরম কনফিউজ হয়ে যায় যে তাদের নিজেদের ছবি এই বক্সের ভেতরে কোত্থেকে এলো। সবাই যখন হিউকে খুব চাপ দিতে থাকে যে ওই বাড়িতে আসলে কি হয়েছিল, তখন হিউ এমন একটা কথা বলে যা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করার কথা নয়। সে ওই বাড়ির ভেতরে আর কাউকে নয়, বরং তাদের নিজেদেরকেই দেখেছে। অর্থাৎ ওই বাড়িতেও ঠিক তাদের মতোই দেখতে হুবহু 8 জন মানুষ একসাথে বসে ডিনার পার্টি করছে। কিন্তু এই অবাস্তব কথা ঘরের বাকি বন্ধুরা কেউ বিশ্বাস করতে চায় না। সবাই ভাবে হিউ হয়তো অন্ধকারে আর ভয়ে উল্টাপাল্টা কিছু দেখে হ্যালুসিনেট করেছে। তখন হিউ ডিসাইড করে যে সে তার ভাইকে একটা চিঠি বা নোট লিখে ওই পাশের বাড়ির দেয়ালে রেখে আসবে, কারণ তার ভাই এই ধরনের সায়েন্স বা মহাজাগতিক এনার্জি নিয়ে অনেক পড়াশোনা করেছে এবং তার হয়তো এই ব্যাপারে কোনো আইডিয়া থাকতে পারে। হিউ ভাবে এই নোটের মাধ্যমে সে তার ভাইকে রিকোয়েস্ট করবে যেন সে এদের সাথে যোগাযোগ করে বা তাদের ল্যান্ডলাইন ফোনটা একটু ইউজ করতে দেয়। এইভাবে হিউ যখনই ডাইনিং টেবিলে বসে চিঠিটা লেখা শেষ করছে, অমনি তাদের মেইন দরজায় কেউ একজন মারাত্মক জোরে কড়া নেড়ে দৌড়ে পালিয়ে যায়। তারা যখন সবাই মিলে দৌড়ে গিয়ে দরজা খোলে, সেখানে দরজার বাইরে একটা সাদা কাগজের চিঠি পড়ে থাকতে দেখে। আর সেই চিঠিটা তুলে যখন তারা পড়ে, তখন তাদের সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ওই চিঠিতে ঠিক হুবহু সেই কথাটাই লেখা ছিল যা একটু আগে হিউ নিজে ডাইনিং টেবিলে বসে লিখছিল। চিঠির হাতের লেখাও ছিল একদম হুবহু হিউয়ের মতোই। এর মানে দাঁড়ালো যে ওই পাশের বাড়িটাতেও ঠিক একই জিনিসগুলো ঘটছে যা এই বাড়ির লোকজনের সাথে ঘটছে, কিন্তু দুই বাড়ির টাইমের মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। ওই বাড়ির সময়টা এদের বাড়ির সময়ের চেয়ে সামান্য একটু এগিয়ে আছে। আর এই কারণেই এই ঘরের হিউ নিজের চিঠিটা ওই বাড়িতে রেখে আসার আগেই ওই বাড়ির হিউ এসে এদের দরজায় ঠিক একই চিঠিটা রেখে চলে গেছে। এখান থেকে সিনেমার গল্প আরো মারাত্মক লেভেলের কমপ্লিকেটেড বা জটিল হওয়া শুরু করে। এরপর এদের মধ্যে থেকে 4 জন, কেভিন, এমিলি, মাইক আর লরি ডিসাইড করে যে তারা নিজে হাতে নিয়ন লাইট নিয়ে বাইরে যাবে এবং ওই বাড়িটার দিকে গিয়ে পুরো ব্যাপারটা নিজের চোখে দেখে আসবে। তারা নিজেদের হাতে সেই ব্লু কালারের নিয়ন লাইট নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাস্তায় যাওয়ার পর সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের এই ঘরটা আর ওই দূরের আলো জ্বলা ঘরটা ছাড়া আশেপাশের আর কোনো বাড়ি বা কোনো মানুষজনের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। চারদিকে শুধু গুটগুটে অন্ধকার। যেতে যেতে তারা মাঝ রাস্তায় এমন এক জায়গায় পৌঁছায় যেটা আশেপাশের বাকি অন্ধকারের চেয়েও অনেক বেশি কুচকুচে কালো বা ডার্ক ছিল। সেখানে কোনো মোমবাতি বা নিয়ন স্টিকের আলোও যেন ঠিকমতো কাজ করছিল না। এই জায়গাটা পার হওয়ার সময় তাদের শরীরে কেমন যেন ছমছম করে ওঠে। তারা যখন ওই ডার্ক স্পটটা পার হয়ে একটু সামনে এগোয়, তখন তাদের সেই চেনা লাইট জ্বলতে থাকা বাড়িটা নজরে আসে এবং তারা জানালা দিয়ে দেখতে পায় যে ঘরের ভেতরে বেশ হট্টগোল বা মারামারি চলছে। ঠিক তখনই তাদের একদম সামনাসামনি অন্ধকারের মধ্য থেকে অন্য 4 জন মানুষ এসে দাঁড়ায়। আর সেই 4 জন আর কেউ নয়, তারা ছিল হুবহু এই এমিলি, কেভিন, মাইক আর লরি নিজেই। কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট ছিল। এই 4 জনের হাতে যেখানে ব্লু কালার নিয়ন লাইট ছিল, সেখানে সামনের দিক থেকে আসা ওই 4 জনের হাতে ছিল রেড কালার লাইট। এটা দেখা মাত্রই তারা 4 জন ভয়ে আঁতকে ওঠে এবং উল্টাপাল্টা দৌড়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তারা বাকি বন্ধুদের এই ভয়ঙ্কর ঘটনা খুলে বলে। তখন আমিরও স্বীকার করে যে সে আর হিউ যখন প্রথমবার বাইরে গিয়েছিল, তখন তারাও আসার সময় ঠিক এরকমই একটা কুচকুচে অন্ধকার জায়গা বা ডার্ক স্পট পার হয়েছিল। ঠিক এই সময় এমিলির রিকোয়েস্ট, হিউ তার গাড়ি থেকে তার ভাইয়ের দেওয়া কোয়ান্টাম ফিজিক্সের একটি বই নিয়ে আসে। আর এই বইয়ের স্ট্রোডিঙ্গার ক্যাট থিওরি পড়ার পরেই তাদের মাথায় পুরো জিনিসটা ধরে। তারা বুঝতে পারে যে আকাশে ওই ধূমকেতু বা কমেটটা আসার কারণে তাদের এলাকায় মাল্টিপল রিয়েলিটি বা প্যারালাল ওয়ার্ল্ডের পোর্টাল তৈরি হয়ে গেছে। একই চেহারার মানুষ, অনেকগুলো আলাদা আলাদা দুনিয়া তৈরি হয়েছে এবং প্রতিটিতে ঘটনা একটু আলাদাভাবে বা আগে পিছে ঘটছে। তারা তখন প্ল্যান করে যে অন্য দুনিয়ার হিউয়ের গাড়ি থেকে ওই বইটা চুরি করে নেবে, যাতে অন্য ঘরের লোকেরা এই রহস্য বুঝতে না পারে। এর মাঝেই মাইক কেভিনকে ডেকে বলে যে অন্য ঘরের মাইককে ব্ল্যাকমেল করবে, কারণ 12 বছর আগে হিউয়ের ওয়াইফ বেথের সাথে তার একটা গোপন অ্যাফেয়ার ছিল, যা অন্য ঘরের মাইক হয়তো জানে না। কিন্তু আসল শকিং টুইস্ট হলো আমির আর হিউ যখন প্রথমবার বাইরে থেকে ফিরেছিল, তখন তারা ওই অন্ধকার জায়গা বা ডার্ক স্পট পার হওয়ার সময় ভুল করে অন্য দুনিয়ায় ঢুকে পড়েছিল। এটা ধরা পড়ে যখন তারা দেখে তাদের হাতে রেড স্টিক রয়েছে, অথচ এই ঘরের সবার হাতে ছিল ব্লু স্টিক। ধরা পড়ার সাথে সাথে ওই নকল আমির আর হিউ ফিজিক্সের বই আর বক্সটা নিয়ে ঘর থেকে চম্পট দেয়।
তারা চলে যাওয়ার পর কিচেনে বেথ লির কাছে একটা শোকেস দেখে জিজ্ঞাসা করে এটা কবে কিনলে, অথচ সে এই ঘরে অনেকক্ষণ ধরে রয়েছে। তার মানে এই ঘরের বেথও আসলে অন্য দুনিয়া থেকে আসা নকল বেথ। আসলে ওই মাঝ রাস্তার ডার্ক স্পটটা হলো একটা গোলক দাদার পোর্টাল। ওখান দিয়ে যেই একবার যাবে সে আর কখনো নিজের আসল ঘরে ফিরতে পারবে না, কোনো না কোনো অন্য প্যারালাল দুনিয়ায় গিয়ে আটকে যাবে। বাইরে হিউয়ের গাড়ির কাঁচ ভাঙার শব্দ হলে সবাই বাইরে যায়। এমিলি নিজের গাড়িতে গিয়ে কেভিনের দেওয়ার রিংটা নিজের আঙুলে পরে নেয় আইডেন্টিটি কনফার্ম করার জন্য। সে বাইরে কেভিনকে হিউয়ের গাড়ির কথা জিজ্ঞাসা করলে কেভিন চুপ থাকে। তারা দুজনেই বুঝতে পারে যে তারা আলাদা আলাদা দুনিয়ার মানুষ এবং কেউ কারো চেনা আসল পার্টনার নয়। ঘরে ফিরে আসার পর আবারও একজোড়া হিউ হন্তদন্ত হয়ে এসে একই চুরির গল্প বলা শুরু করে, অথচ এরা আবার সম্পূর্ণ নতুন আরেক দুনিয়া থেকে এসেছে। ঘরের সবাই তখন বুঝে যায় যে এই ঘরে এখন যারা বসে আছে তারা কেউই এই দুনিয়ার আসল মানুষ নয়। সবাই মিলে একটা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। নিজেদের ঘর চিহ্নিত করার জন্য তারা একটা একটা ছবি তুলে পিছনে নম্বর লিখে বক্স রাখার সিদ্ধান্ত নেয়, যাতে কেউ হারালে পরে চেক করতে পারে। ঠিক তখন অন্য ঘরের মাইক দরজার নিচ দিয়ে একটা ব্ল্যাকমেল চিঠি ফেলে যায়, যার ফলে ওই ঘরের সবার সামনে মাইক আর বেথের সেই পুরনো পরকীয়ার কথা ফাঁস হয়ে যায় এবং বেথের স্বামী মাইককে ধরে ধুমধাম মারধর শুরু করে। ঘরের এই নরক গুলজার অবস্থা দেখে এমিলির মাথা পুরো নষ্ট হয়ে যায়। সে চুপিসারে ঘর থেকে বেরিয়ে ডার্ক স্পট দিয়ে বারবার আলাদা আলাদা রিয়েলিটি চেক করতে থাকে, যতক্ষণ না সে একটা পারফেক্ট দুনিয়া খুঁজে পায়। 4-5টা ঘর চেক করার পর সে অবশেষে এমন একটা দুনিয়া খুঁজে পায় যেখানে সবাই খুব হাসি খুশি শান্তিতে আছে এবং সেখানে কেভিনের সাথে তার সম্পর্কটাও দারুণ রোমান্টিক। এমিলি ঠিক করে সে যে কোনো মূল্যে এই পারফেক্ট দুনিয়াতেই থেকে যাবে এবং এখানকার এমিলির জায়গাটা সে নিজে দখল করবে। সে পেছনের দরজা দিয়ে লুকিয়ে ঢুকে পাথর দিয়ে হিউয়ের গাড়ির কাজ ভেঙে দেয়। ঘরের সবাই বাইরে এলে ওই ঘরের আসল এমিলিও নিজের গাড়ির দিকে যায়। গাড়ি থেকে কেভিনের দেওয়ার রিংটা বের করে সে যখনই আঙুলে পড়ছিল, ঠিক এই সুযোগে আমাদের রিয়েল এমিলি পেছন থেকে এসে ওই ঘরের আসল এমিলিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয় এবং তাকে টেনে নিয়ে গিয়ে ডিগিতে বন্দি করে তালা মেরে দেয়। এরপর আমাদের রিয়েল এমিলি নিজে সেজেগুজে ঘরের বাকি বন্ধুদের সাথে এসে মিশে যায় এবং এমন ভান করে যে সেই এই ঘরের আসল এমিলি। সবাই মিলে যখন বাইরে দাঁড়িয়ে আকাশের সেই কমেটটা দেখছিল, তখনই হঠাৎ করে ডিকি থেকে কোনো রকমের জ্ঞান ফিরে পাওয়া ওই ঘরের আসল এমিলি রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। আমাদের এমিলি সেটা দেখে ফেলে এবং বাকিরা দেখার আগেই চট করে বাথরুমে নিয়ে ওই এমিলির মাথায় আবার জোরে আঘাত করে। পরের দিন সকালে এমিলির যখন ঘুম ভাঙে, কমেট বা ধূমকেতু ততক্ষণে আকাশ থেকে চলে গেছে, যার মানে সব পোর্টাল এখন বন্ধ। সে সোফায় বসে আতঙ্কিত ছিল যে তার পোল সবার সামনে খুলে গেল কিনা। ঠিক তখন কেভিন এসে তাকে কফি দেয়। কেভিনকে নর্মাল দেখে এমিলি একটু স্বস্তি পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কেভিনের ফোনটা বেজে ওঠে। কেভিন অবাক হয়ে এমিলিকে বলে, আরে দেখো, আমার ফোনে তোমার নম্বর থেকেই ফোন আসছে, অথচ তুমি তো আমার সামনেই বসে আছো। আসলে বাথরুমে বা ডিকিতে থাকা অন্য এমিলির ফোন থেকে কোনোভাবে ঘর্ষণে কেভিনের ফোনে কল চলে গেছে। কেভিন চরম কনফিউজড হয়ে ফোনটা রিসিভ করে এবং অদ্ভুত এক ভয়ঙ্কর সৃষ্টিতে আমাদের রিয়েল এমিলির দিকে তাকায়। আর এমিলিও ভয়ে পাথর হয়ে কেভিনের দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানে তার এই ভয়ঙ্কর সত্যতা হয়তো এখন কেভিনের সামনে রিভিল হতে চলেছে। আর এই ওপেন এন্ডেড ক্লাইম্যাক্সের সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কোহ্যারেন্স মুভির একদম সহজ তো বলবো না, খুবই কঠিন একটা এক্সপ্লেনেশন। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, কারণ এই ধরনের মুভি এক্সপ্লেন করা একটু কষ্টকর। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।